সৃষ্টিকর্তার পরিকল্পনা বোঝা মুশকিল। পূর্ণতা আয়রার বিয়েতে না যাওয়ার জন্য কত বাহানা, কত কিছুই না করলো, কিন্তু ভাগ্য ওকে টেনে আবার রাজশাহী নিয়ে এলো। মায়রার ফুফতো ভাইয়ের সাথে আয়রার বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়েতে মায়া এবং ওর স্বামী দুজনেই যাবে। এই জন্য পূর্ণতাকেও ওদের সাথে সামিল হতে হলো। মায়ারা এখনও জানে না পূর্ণতার পরিচিত আয়রারা। পূর্ণতা বর কনের ছবি দেখেছে ট্রেনে ওঠে। মায়ার বাসায় যাওয়ার পরদিনই এই বিয়ের খবর পায় মায়া। মায়ার বিয়ের ইনভাইট পেতেই পূর্ণতাকে বলে, তুই আমার বাসায় এসেছিস, এবার আমি যেখানে যাব 1 সপ্তাহ তুই আমার সাথেই থাকবি। পূর্ণতা ভেবেছিল ভালোই হয়েছে, এই সুযোগে শরণের থেকে মুক্তি পাওয়া যাবে। লোকটার সাথে এক বাসায় আছে ভাবতেই কেমন জানি লাগছিল। পূর্ণতা মায়া এবং ওর স্বামীর সাথে ট্রেনে উঠেছে। শরণ ওদের সাথেই আছে। রাজশাহী নেমে শরণ নিজের বাসায় ফিরে যাবে। ট্রেনে শরণের সাথে শেষ থাকা। পূর্ণতা নিজের মতো কাটাচ্ছিল সময়টা। শরণ সিটে নেই, ট্রেনে উঠে ব্যাগ রেখে উঠে গেছে আর আসে নাই। পূর্ণতার অবশ্য এতে ভালোই লাগছে। লোকটা সামনে থাকলে তার চোখের গভীর দৃষ্টিতে নিজে কপোপাত হয়ে যায়। যে তীক্ষ্ণতার দৃষ্টি খুব আইনজি লাগে নিজের কাছে। কেউ হাঁ করে তাকিয়ে থাকলে কি ভালো লাগে। পূর্ণতা চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে বসে আছে। জানালা দিয়ে সঁ করে বাতাস বইছে। মায়া নিজের স্বামীকে জিজ্ঞেস করলো, শরণ ভাই কোথায় গেল? ওর কথা বলো না। ও অমনি ট্রেনে উঠলে সিটে এসে ঘুমাবে, নয়তো বাকি সময় দরজায় দাঁড়িয়ে মুক্ত হাওয়া খাবে। দরজায় দাঁড়িয়ে থাকা তো রিস্ক, ওর অভ্যাস আছে, ভীষণ সাহসী। পূর্ণতা চোখ বন্ধ করে ওভাবেই ঘুমিয়ে পড়ে। রাতের ট্রেনে উঠেছে ওরা। ঘুম ভাঙতেই দেখে শরণ সিটে হেলান দিয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। পূর্ণতা হকচকিয়ে ওঠে, মাথা সোজা করে নিজেকে গুছিয়ে বসে। কাঁধ ব্যথা হয়ে গেছে। এমন মরার মতো ঘুমালো কি করে ও? পূর্ণতা চোখ মুখ ডলে কান থেকে হেডফোন খুলে মায়ার ব্যাগে রেখে দেয়। মায়ের কাছে আসার পর থেকে মায়ের ফোনই ওর কাছে থাকে। পূর্ণতা ফোন রেখে আর চোখে চেয়ে দেখে শরণ এখনও নিষ্পলক চোখেই চেয়ে আছে। পূর্ণতা বিড়বিড় করে বলে, অসভ্য বেয়াদব কোথাকার, কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে। মন চাচ্ছে চোখ দুটো গালিয়ে দিতে। শরণ পূর্ণতাকে বিড়বিড় করতে দেখে সিটে হেলিয়ে রাখা মাথা ঝুঁকিয়ে এগিয়ে আনলো পূর্ণতার দিকে আর কান খাড়া করে শোনার চেষ্টা করলো। বলল, কিছু বললে? পূর্ণতা ফুঁসে উঠে অন্যদিকে তাকালো। মায়েরা দুইজনেই ঘুমিয়ে গেছে। পূর্ণতা উঠে দাঁড়ালো, ওয়াশরুমে যেতে হবে। ঘুম ভাঙতেই চাইছে না, ওর চোখে মুখে পানির ছিটা দেওয়া প্রয়োজন। পূর্ণতা উঠে বাইরে বের হতেই শরণ ওর পিছু নিল। পূর্ণতা কোমরে হাত দিয়ে বলল, কোথায় যাচ্ছেন আপনি? একটু হাওয়া খেয়ে আসি। তোমার পিছু নিচ্ছি না, ভয় পেও না। পূর্ণতা দাঁতে দাঁত চেপে চলে গেল। শরণ বাঁকা হেসে চলে গেল। পূর্ণতা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। এখানে তো লাইট ছিল, অন্ধকার হলো কিভাবে? পূর্ণতা ভয়ে ভীত হয়ে গেল। অন্ধকারে পা টিপে সামনে এগোচ্ছে। এমন সময় কারো ফিসফিসানি আওয়াজ পেল ও। পূর্ণতা ভয় পেয়ে গেল। কারা এখানে? একজন নয়, দুজনের আওয়াজ পাওয়া যাচ্ছে, ছেলেমেয়ের আওয়াজ। পূর্ণতা ভয়ের মাঝেও কি চলছে বুঝতে পারল। এরা কোনো কাপল হবে। ছায়ার মধ্যে এদের দেখা যাচ্ছে। মেজাজ খারাপ হয়ে গেল পূর্ণতার। মেজাজ খিটখিটে করে হাঁটতে হাঁটতে পূর্ণতা নিজের কেবিন ফেলে সামনে চলে গেল। দরজার কাছে চলে এসেছে পূর্ণতা। দেখলো শরণ দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট টানছে। শীতল ঝড়ের মতো বাতাস পূর্ণতা দাঁড়াতে ওর ওড়না উঠতে লাগলো এলোমেলোভাবে। পূর্ণতা শরণকে সিগারেট খেতে দেখে বলল, আপনি সিগারেট খাচ্ছেন? একজন শিক্ষক হয়ে এসব করছেন? শরণ পূর্ণতার আওয়াজ পেয়ে চমকে ওঠে, হাত থেকে সিগারেট ফেলে দেয় এবং অবাক বিস্ময়ে পূর্ণতার দিকে চেয়ে বলল, তুমি এখানে কি করছো? এই জায়গাটা আপনার নয় যে আমি আসতে পারবো না। আমি এটা কখন বললাম? প্রশ্নের টন তেমনি ছিল। ভুল ভাবছো। আপনাকে নিয়ে কোনো ভাবনাই আমার মধ্যে নেই। ও রিয়েলি? তাহলে আমার হাতে সিগারেট দেখে তুমি জিজ্ঞেস করলে কেন? আপনার হাতে দেখে নয়, আমি একজন শিক্ষকের হাতে সিগারেট আশা করিনি। ওই একই তো হলো। জি না, এক হয় না। কি ব্যাপার, মেজাজ এত খিটখিটে হয়ে আছে কেন? কার রাগ আমার ওপর ঝাড়ছ? আপনি কি এমন হন আমার যে অন্যের রাগ আপনার ওপর প্রয়োগ করব? আজব, কেউ তো হয় না এখনো।
কিন্তু হতে বেশি সময় লাগবে না। তুমি রাজি হয়ে যাও। হতে কতক্ষণ? ভুল পথে হাঁটলে গন্তব্য কখনোই খুঁজে পাবেন না। সঠিক পথের সন্ধান করুন। আমি ঠিক জায়গাতেই আছি, তুমি বুঝতে পারছো না। অযথা সময় নষ্ট করছেন। আয়রা অনেক ভালো মেয়ে ছিল, ওরও বিয়ে হয়ে যাচ্ছে। যে আমার না, তার বিয়ে হলে আমার কি? আমার তো তোমাকে লাগবে। আচ্ছা, তুমি কেন আমার বৈধ চাওয়াতে পূর্ণতা দিতে চাচ্ছ না? পূর্ণতা, তোমার জীবনে কি কেউ আছে যার জন্য তুমি আমাকে রিজেক্ট করতেছো? পূর্ণতার চোখ মুখ লাল হয়ে এলো। পুরনো ঘা যেন তরতাজা হয়ে উঠল। কেউ আছে নাকি বলতে? ওর কি কেউ আছে? কে আছে? আমার কেউ নেই। আমার পৃথিবীটা যেন শূন্যতা দিয়ে ঘেরা, যেখানে নেই কোনো ভালোবাসা, নেই কোনো আপনজন, আছে শুধু না পাওয়া আর যন্ত্রণা। তোমার নীরবতা আমাকে উত্তর দিচ্ছে না পূর্ণতা। নাম রেখেছো পূর্ণতা, কিন্তু আমার জীবনটাকে কেন অপূর্ণতায় ঘিরে রেখেছ? তোমার সম্মতিতে আমি জীবনে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখি, যেখানে থাকবে অপার ভালোবাসা, অসীম পূর্ণতা। আমাকে মেনে নাও পূর্ণতা। আমার ভালোবাসাকে পূর্ণতার স্বাদ পেতে দাও প্লিজ। আই রিয়েলি লাভ ইউ। পূর্ণতা তাচ্ছিল্য হেসে বলল, আপনার জীবনের একটা সুন্দর গল্প হোক, যেখানে পূর্ণতায় ভালোবাসায় ভরপুর থাকবে, কিন্তু সেই পূর্ণতায় আমাকে চাইবেন না। তাহলে আপনি অপূর্ণতা আর বিষাদের যন্ত্রণা ছাড়া কিছুই পাবেন না। আমার নাম পূর্ণতা হলেও আমি জীবনে শুধু পেয়েছি অপূর্ণতা। এই জীবনের কোথাও কোনো পূর্ণতার গল্প নেই, আছে শুধু শূন্যতা, বিষাদের ছায়া। ভালো থাকতে চাইলে অপূর্ণতাকে ছেড়ে পূর্ণতাকে ডাকুন। আপনার জীবন সুন্দর হবে। শরণ পূর্ণতার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল। থামতেই বলল, আমার ভালোবাসার পূর্ণতা তোমাকে ছাড়া হবে না। আমি তোমাকে জয় করে একটা পূর্ণ পরিবার গঠন করব। তুমি নামের মতোই আমার জীবনের পূর্ণতা হবে। ইটস মাই গ্যারেন্টি। ওভার কনফিডেন্স ভালো না। তোমার কথা শুনে আমার কি মনে হয়েছে জানো? তুমি জীবনে অনেক আঘাত পেয়েছো। বারবার হয়তো তোমাকে হৃদয় ভাঙা কষ্টের সাক্ষী হতে হয়েছে। এই জন্যে তুমি আকাশে মেঘ দেখলেই ভয় পাও। কিন্তু আমাকে বিলিভ করে তুমি ঠকবে না। ভালোবাসায় তুমি কি পেয়েছো আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি পাবে এমন ভালোবাসা, যেটা পাওয়ার পর তোমার মনে হবে তুমি আমাকে এই যে কষ্ট দিচ্ছ, পাত্তা দিচ্ছ না, এসব ভুল ছিল। তখন এই জন্যও তুমি আমার কাছে ক্ষমা চাইবে। পূর্ণতা পাগলের পেছালে কান খুব কম দেয়, এখানেও দেওয়ার মানেই হয় না। ও চলে গেল নিজের সিটে। আসালতা বেগম এসেছিল পূর্ণতাকে আয়রার বিয়েতে নিয়ে যাওয়ার জন্য। পূর্ণতা তার কথার মান রাখেনি, কিন্তু এখন মায়ের সাথে সেই রাজশাহী ওকে যেতে হচ্ছে, তাও আয়রা শ্বশুর বাড়ি। মায়ের ফুফাতো ভাইয়ের কি মেয়ের অভাব পড়েছিল? আয়রাকেই কেন পাত্রী হতে হলো? পূর্ণতার দুশ্চিন্তায় মুখটা অন্ধকার করে বসে আছে। কি করবে ওর মাথা কাজ করছে না। খুব অসহায় লাগছে। ওখানে যাওয়ার পর সবার সাথে দেখা হবার পর কি হবে, সেই চিন্তায় ও শান্ত থাকতে পারছে না। কিছুক্ষণ আগেই মিস্টার শরণের সাথে তর্ক করে পূর্ণতা সিটে এসে বসেছে। এরপর মায়ের ঘুম ভাঙতেই ও হোয়াটসঅ্যাপে ঢুকে বরকনের ছবি ওকে দেখিয়েছে। ছবি দেখে তো ওর চোখ ছানা বড়া হয়ে গেছে। শুকনো ঢোক গিলে বিস্মিত নয়নে তাকিয়েছিল ছবির দিকে। মায়াকে এখনো বলতে পারেনি ওটা ওর ননাসের মেয়ে। সম্পর্ক এখন নেই ঠিক, কিন্তু সবাই তো ওর পরিচিত। তাদের বাসায় না গিয়ে এখানে উপস্থিত থাকবে, বিষয়টা খুব বাজে দেখা যায়। ও কি করবে কিছু বুঝতে পারছে না। মাঝ রাস্তা থেকে এখন ফিরে কিভাবে যাবে? পূর্ণতা হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। মায়া ওর হাত ধরে বলল, কি হয়েছে তোর? পূর্ণতা ফের বসে বলল, ভালো লাগছে না, আমি সামনের স্টেশনে নেমে ঢাকা ব্যাক করি। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এখন ফিরে যাবি মানে কি? পূর্ণতা কি বলে ম্যানেজ করবে দিশা খুঁজে পাচ্ছে না। অসহায় মুখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া এবং ওর হাজবেন্ড উঠে ওয়াশরুমের দিকে গেল। জায়গা ফাঁকা হতে শরণ পূর্ণতাকে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন? নো প্রবলেম। শরণ পূর্ণতার একঘেয়েমি কথাই বলল, বলো, হয়তোবা আমি তোমার হেল্প করতে পারবো। আপনার থেকে কোনো হেল্প নেওয়ার প্রয়োজন নেই আমার। জেদ না দেখিয়ে বলো, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। সবসময় জেদ দেখে লাভ নেই, বরঞ্চ ক্ষতি। পূর্ণতা শরণের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে। দোটানায় ভুগছে পূর্ণতা। শরণ ওর দ্বিধাগ্রস্ত চেহারা দেখে বলল, নিজের ভালো পাগলেও বুঝে, বলো কি বলবো? থতমত খেয়ে বলল পূর্ণতা, তুমি যে বলতে পারছো না তেমন কিছুই না। আমি শুধু রাজশাহী যেতে চাচ্ছি না, যে কোনোভাবে ঢাকা ব্যাক করতে চাইছি। কেন, সমস্যা কি? তোমার আত্মীয়র বাড়িও তো আছে, ওখানে গিয়ে ঘুরে এসো।
পূর্ণতা রাগী চোখে তাকালো স্মরণের দিকে। স্মরণ ওর চোখে মুখে কঠিন রাগ দেখে অবাক হয়ে বলল, কি হলো, এত রাগ করছো কেন? ভুল কি বললাম? না জেনে কথা বলবেন না, আমার কোনো আত্মীয় নই রাজশাহীতে। স্মরণ চকিত বিস্ময় কণ্ঠে বলল, মিথ্যা বলছো কেন? আমি তোমাকে যে বাসায় দেখেছিলাম ওটা কার বাসা? পূর্ণতা কিছু বলতে যাবে মায়া আর ওর হাজব্যান্ড এসে বসলো। পূর্ণতা চুপটি করে বসে আছে। স্মরণ বিড়বিড় করে নিচু স্বরে পূর্ণতাকে বলল, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু। পূর্ণতা অবাক কণ্ঠে বলল, কিন্তু একটা শর্ত আছে, যদি রাজি থাকো তোমাকে রাজশাহী যাওয়া থেকে বাঁচিয়ে দেব। ইম্পসিবল, আমি আপনার কোনো শর্তে রাজি হব না। আমি এতটাই গাধা না, ওকে যেচে পড়ে সাহায্য করতে এসেছি তো, তাই অ্যাটিটিউড বেড়ে গেছে। তোমার প্রবলেম তুমি সলভ করো, আমার কি? পূর্ণতা বড় বড় চোখ করে স্মরণের দিকে তাকিয়ে থেকে জানলার বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। ও কল্পনা করলো বিয়েবাড়িতে ওকে দেখে সবাই কতটা শখ হবে। আসালতা বেগম ওকে নিতে আসছিল, ও তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, তার কথার মান রাখেনি, এখন আবার সেখানেই যাচ্ছে। কতটা কষ্ট পাবেন তিনি। পূর্ণতা লজ্জায় তাদের সামনে মুখ দেখাবে কিভাবে? আয়রাই বা কি ভাববে ওকে? পূর্ণতা সব কিছু কল্পনা করে খুব ভয় লাগতে শুরু করলো। যাবে না কম কাহিনী করেনি, এখন কিভাবে সেখানে যাবে? পূর্ণতা অসহায় মুখ করে জানালা থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালো স্মরণের দিকে। স্মরণ চোখ বন্ধ করে আছে, পূর্ণতা তার দিকেই তাকিয়ে আছে। আচমকাই স্মরণ চোখের পাতা খুলে তাকালো, দেখলো পূর্ণতা তার দিকেই তাকিয়ে আছে। স্মরণ ভুরু নাচিয়ে কি জিজ্ঞেস করলো। পূর্ণতা মাথা নিচু করে ফেলল। এই অসহ্যকর মানুষটা থেকে হেল্প নিতে ইচ্ছে করছে না, কিন্তু তিনি ছাড়া আর উপায় নেই। পূর্ণতা ইশারায় নিজে সব শর্তে রাজি এবং ওকে যেভাবে হোক রাজশাহী থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে বলল। স্মরণ পূর্ণতার দিকে ঝুঁকে ফিসফিস করে দুষ্টুমি কণ্ঠে বলল, এত সহজে রাজি হয়ে গেলে আমার শর্তে? এখন যদি বিয়ের শর্ত দিই কি করবে? পূর্ণতা শক্ত চোখে তাকালো স্মরণের দিকে। স্মরণের চোখে মুখে দুষ্টু হাসি খেলা করছে। স্মরণ চোখ বুজে মাথা নাড়িয়ে বলল, নিশ্চিন্তে থাকো, তোমাকে রাজশাহী একেবারে বিয়ে করে নতুন বউ বানিয়ে নিয়ে আসবো। ওর আগে আর রাজশাহী শহরে তোমার চরণের ধুলো পড়বে না। পূর্ণতা রক্ত চক্ষু করে তাকালো স্মরণের দিকে। কটমট তার দৃষ্টি। দিদান দাঁড়িয়ে আছে একটা চায়ের দোকানে। বাসায় আজকে লঙ্কা কাণ্ড ঘটিয়ে বেরিয়ে এসেছে এই মুহূর্তে। কোথায় যাবে ও জানে না। শ্বশুরবাড়িতে যে কাণ্ড ঘটিয়ে এসেছে তারাও ওকে ঢুকতে দিবে বলে মনে হয় না। ওই বাসায় আর ঢুকতে পারবে না ও, এটা নিশ্চিত। আজকে সকালের ঘটনা, ঘুম থেকে উঠেই দিদান দেখেছে শশী আর একটা ছেলে বসে আছে, খুব ঘনিষ্ঠভাবেই বসে আছে। এটা দেখেই দিদানের মেজাজ খারাপ হয়ে যায়। লোকটা কথার তালে শশীর গায়ে হাত দিচ্ছে আর শশী বেকুপের মতো লোকটার সাথে হেসে হেসে কথা বলছে। শশীর সামনে গিয়ে দিদান দাঁড়াতেই শশী নিজেকে লোকটার থেকে দূরে সরিয়ে বলে, দিদান পরিচিত হও, আমার খালাতো ভাই, ইউএসএ থাকে, কিছুদিন হলো দেশে এসেছে। অনেক দিন পর ওর সাথে দেখা হলো। দিদান চোখ মুখ কঠিন করে দাঁতে দাঁত চেপে বলল, আসসালামু আলাইকুম। লোকটা শশীর দিকে তাকিয়ে বলল, দুলাভাই নাকি? শশী মাথা নাড়িয়ে সম্মতি দেয়। দিদান গম্ভীর মুখে রুমে চলে আসে। শশী রুমে আসতেই দিদান ওর হাত চেপে ধরে বলে, লোকটা বাজেভাবে তোমাকে স্পর্শ করছিল, তুমি তাও তার সাথে বসেছিলে কেন? দিদান, তুমি কিন্তু বাজে কথা বলছো আমার খালাতো ভাইকে নিয়ে। যে খারাপ তাকে নিয়ে খারাপ কথা বলবো না তো কি বলবো? আর একবার আমার খালাতো ভাইকে নিয়ে খারাপ কথা বললে ভালো হবে না, বলে দিচ্ছি। কি করবে তুমি? শশী দিদানের গায়ে হাত তুলতে গেলে দিদানের মাথায় আগুন ধরে যায়। একে তো অপরাধ করেছে, আবার উঁচু গলায় কথা বলছে। দিদান এলো পাথারি শশীকে মারতে লাগে। এই বাসায় আসার পর থেকে শশীর অনেক মার খেয়েছে। দিদান কথার এদিক ওদিক হলেই হাত তুলেছে গায়ে। দিদান নিজেকে আর সামলাতে পারল না। মনের যত রাগ ক্ষোভ ছিল সব যেন বেরিয়ে আসতে লাগলো। শশীকে ভেতরে জমিয়ে রাখা সমস্ত রাগ নিয়ে মারতে লাগলো। শশী যতই গলাবাজি করুক না কেন, একজন পুরুষ মানুষের শক্তির সামনে ওর শক্তি কিছুই না। দিদানের ভয়ঙ্কর রূপ দেখে শশী স্তব্ধ। অসুরের মতো মার খেয়ে শশী চিৎকার করে বাসা মাথায় তুলল। বাসার সবাই জড়ো হয়ে গেল দিদান আর শশীর রুমের সামনে। সবার সমাগম পেতেই দিদান মারামারি থামালো। শশী বিছানায় শুয়ে কাতরাচ্ছে। দিদান লজ্জিত চোখে সবার দিকে এক নজর চেয়ে
আলমারি থেকে শার্ট বের করে পরে বাসা থেকে বেরিয়ে আসে মাথা নিচু করে। কারোর সাথে কোনো কথা বলার মুখ নেই, আর না ওর বলার ইচ্ছে আছে। পকেটে কোনো টাকা পয়সা নেই দিদানের। দিদান রোদের মধ্যে হেঁটে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, চোখে মুখে চিন্তার ছাপ। শশীর সাথে সংসার করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। মায়ের অবাধ্য হয়ে দিদানকে সেকেন্ডে সেকেন্ডে পস্তাতে হচ্ছে। শশীর বাসায় আর ফিরতে চায় না ও। আজকে ও মায়ের কাছে ফিরে যাবে, মায়ের পা ধরে বসে থাকবে। মায়ের মনটা কি ছেলের জন্য নরম হবে না? কতদিন কঠিন করে রাখবে? আজকে একবার শেষ চেষ্টা, মায়ের হৃদয়টা নরম করতে চেষ্টা করবে। দিদান বাসার উদ্দেশ্যে রওনা হলো। টাকা হাতে নাই, তাই একটা ফ্রেন্ডকে কল করে বলল বিকাশে কিছু টাকা পাঠাতে।